নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্প বলি শুনতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আজ পড়ে শোনাব অচিন্ত্য কুমার সেনগুপ্তর গল্প রুদ্রের আবির্ভাব। বিবাহের পর ব্যোমকেশ কয়দিন হইতে আমার কাছে একটা চাকুরির জন্য ঘুরিতেছে। বলিলাম, এখানে আমি চাকরি পাবো কোথায়? তবে কলকাতা যেতে চাও তো মামার কাছে লিখে দিতে পারি। বড়বাজারে পিপুলের দোকান করিয়া মামা বিস্তর পয়সা করিয়াছেন, তাহাকে লিখিয়া দিলাম। উত্তরে তিনি বলিলেন, পরের জন্য মাথা না ঘামাইয়া সোজা চলিয়া আইসো। গ্রামে বসিয়া কি কেবল পচিয়া মরিতেছ? চাকরি করিতে চাও তো একটা বন্দোবস্ত অনায়াসে আমি করিয়া দিতে পারিব। লোক আমারও চাই বটে, কিন্তু অনাত্মীয় অপরিচিতকে একেবারেই ভরসা হয় না। কি করিব? ব্যবসা করিতেছি, কত আর লিখিব? নিজে তুমি একবার আসিতে পারো না? মামার চিঠি পাইয়া মনে মনে হাসিলাম। গ্রামে বসিয়া পচিয়াই মরিতেছি বটে। ব্যোমকেশকে বলিলাম, চাকরি করে কি হবে? তোমাকে কিছু জমি টমি ছেড়ে দিচ্ছি, চাষ করো। খাজনা বাবদ কিছুই চাই না, ফসল হলে কিছু ভাগ দিও না হয়, কেমন? রাজি? ব্যোমকেশ লাফাইয়া উঠিল। গরু লাঙল কিনিবার পয়সা নাই, আমি ধার দিলাম। কিছু মহৎ কীর্তি অর্জন করিতেছি এমনভাবে কহিলাম, জমিতে সুবিধা না করতে পারো তো এই ধার তোমার শোধ করতে হবে না। মহা সমারোহে ব্যোমকেশ লাঙল ঠেলিতে লাগিল। জ্যাকালো ভাষায় খবরের কাগজে এক রিপোর্ট পাঠাইয়া দিলাম। বিএ পাশ করা ছেলে চাকুরির খোঁজে ফ্যা ফ্যা না করিয়া নিজ হাতে জমি চষিতেছে। বড় বড় হেডলাইনে খবরটা দিকবিদিকে রাষ্ট্র হইয়া গেল। ব্যোমকেশ ভাবিল, কি যেন একটা করিতেছি। আমি ভাবিলাম, মামার উপর খুব একটা প্রতিশোধ নেওয়া হইল। যা হোক। বাসন্তী প্রথমে এখানে আসিতে রাজি হয় নাই, কিন্তু চারিদিকের খোলা মাঠ, দূরে নদী ও নতুন ছবির মতো ঝকঝকে বাড়িখানি দেখিয়া সে অবাক হইয়া গেল। ছেলেবেলা হইতে শহরে মানুষ হইয়াছে সে। গ্রামের কথা শুনিতেই তাহার মনে গরুর গাড়ির চাকার একঘেয়ে করুণ আর্তনাদের মতো একটা ক্লান্তিকর অবসাদ আসিত। কিন্তু অপর্যাপ্ত বাতাসে আঁচল ফুলাইয়া নদীর পাড়ে সে যখন আসিয়া দাঁড়াইল, তখন স্পষ্ট অনুভব করিলাম তাহার চোখের দৃষ্টি আরো কালো, আরো গভীর, এবং শরীরের শহুরে রুক্ষশ্রী সবুজ আর ঠান্ডা হইয়া উঠিয়াছে। এত বড় সাম্রাজ্যে তার কর্তৃত্ব অসীম। তাহার মুখের একটি কথায় জনমজুর 100খানা কাজ নিমেষে সমাধা করিয়া আনে। দেখিতে দেখিতে তাহার হুকুমে সামনের জমিটা ফুলন্ত বাগান হইয়া উঠিল। 2টি শিশু গাছ সেখানে ঘেঁষাঘেঁষি হইয়া ছায়া করিয়া দাঁড়াইয়াছে। তাহার নিচে বাঁশের একটি মাচা বাঁধা হইল। সেখানে সকালবেলা সে পড়িবে ও বিকেলে বেড়াইয়া আসিয়া বিশ্রাম করিবে। বেড়ার গা বাহিয়া মালতীর লতা উঠিল। লোক লাগাইয়া আগাছা দূর করিয়া ছোট উঠানটি সে পায়ের তলার মতো নরম তুকতুকে করিয়া তুলিল। দিল্লির দেওয়ানি খাসের সিলিংয়ের মতো বাসন্তীও এখানে ফুলের অক্ষরে লিখিয়া দিল যে স্বর্গ বলিয়া যদি কিছু থাকে তো এইখানে। বিবাহের দান সামগ্রী যাবতীয় জিনিস আসিয়া পৌঁছিল। দক্ষিণের ঘরটাকে ছোটখাটো একটা ড্রয়িং রুম আমরা বানাইয়া ফেলিলাম। বন্ধু বান্ধবের বালাই নাই, আমরাই পরস্পরের নির্জনতা কথায় আর স্পর্শে, হাসিতে আর দৃষ্টিতে সম্পূর্ণ করিয়া তুলিয়াছি। বাসন্তী যখন একা ঘরে বসিয়া রান্না করে আর আমি যখন একা ঘরে বসিয়া গল্প লিখি, তখনও আমরা নির্জন নই। যখন কিছু নেহাত করি না, তখনও আকাশ ও আলো, তারা ও অন্ধকার মিলিয়া আমাদের পারিপার্শ্বের শূন্যতাকে স্বপ্নের মতো আচ্ছন্ন করিয়া রাখে। মা মারা যাইবার পর বাবা একা একা এইখানে বসিয়া বিস্তৃত আকাশের সঙ্গে অপরিসীম বিরহ ভোগ করিতেছিলেন। আমি তখন কলিকাতার মেসে থাকিয়া কলেজে পড়িতেছি ও 19বিংশ শতাব্দীর শেষ দশকের যুবকের মতো কলেজ ঠিক না পালাইলেও শনিবার শ্বশুরালয়ে রীতিমতো আতিথ্য নিতেছি। এবং আশ্চর্য এই, গল্পগুজবে খাওয়া দাওয়ার অসাবধানে রাত্রি যখন বেশি করিয়া ফেলিতাম ও জোরে ঘণ্টা বাজাইয়া লাস্ট ট্রামকে যখন অনায়াসে চলিয়া যাইতে দিতাম,
তখন চট করিয়া মনে পড়িয়া যাইত যে আজ রাত্রে মেসে যাইবার কোনো পথ আর খোলা রাখি নাই, এবং শনিবারের রাতটাই যখন যাই কি না যাই এমনই মিথ্যা উত্তেজনার মধ্য দিয়া কাটাইয়া দিলাম, তখন নিশ্চিন্ত হইয়া রবিবারের রাতটাই বা ঘুমাইয়া লইতে কি হইয়াছে। এমনই এক সোমবার ভোরে অনিদ্রাক্লিষ্ট চক্ষু লইয়া মেসে ফিরিয়া আসিয়া দেখি আমার নামে একটা টেলিগ্রাম কখন হইতে পড়িয়া আছে। খবর আর কিছুই নয়, বাবা সন্ন্যাস রোগে মারা গিয়াছেন। সেসব অনেক কথা। শ্বশুর মহাশয় এখানেই একটা কাজ দেখিয়া লইতে বলিলেন। মেয়েকে চোখের কাছে রাখিবেন, পচা পুকুরের জল খাঁটিতে দিবেন না, এরকমই একটা অজুহাতে আমার জন্য বাড়ি ভাড়ার টাকা গুনিতেও রাজি হইয়া গেলেন। কিন্তু গ্রামে যাইবার কি যে গোঁ ধরিয়া বসিলাম, মনে হইল ত্রেতা যুগে রাম হইয়া অবতীর্ণ হইলে সেই জোরে অনায়াসে হরধনু চূর্ণ বিচূর্ণ করিয়া ফেলিতে পারিতাম। গ্রামে তো আমি আসিলামই, বাসন্তীকে লইয়াই আসিলাম। সে যতই কেননা নাসাগ্রাভাগ কুঞ্চিত করুক, এত বড় আকাশ ও মাছ নদী ভরিয়া এত প্রচুর জ্যোৎস্না তাহার দুই চোখে আর কুলাইয়া উঠিতেছে না। বাপের বাড়িতে নিতান্তই সে পরগাছা ছিল, এইখানে সে সর্বময়ী কর্ত্রী হইয়া উঠিয়াছে। জীবনে কোথায় যে তাহার আসন, তাহা আবিষ্কারের পর তাহার আনন্দের আর সীমা নাই। বাসন্তীকে লইয়া আসিবার সময় শ্বশুরমশাইয়ের সঙ্গে ছোটখাটো একটা বচসার সূত্র ধরিয়া ভীষণ কলহের অগ্নুৎপাত হইয়া গেল। তিনি সরাসরি বলিয়া দিলেন, বাসন্তী যদি আমার কথার অবাধ্য হয় তবে ওর মুখ আমি কখনো দেখব না। বাসন্তীর মুখের দিকে তাকাইলাম। সে ধীরে আমার পাশে সরিয়া আসিল। মেয়ের এই দুর্বিনীত ঔদ্ধত্য শ্বশুরমশাই সহ্য করিতে পারিলেন না। মুখ বিকৃত করিয়া অস্ফুট একটা চিৎকার করিয়া উঠিলেন। বাসন্তীকে লইয়া ট্যাক্সি করিয়া স্টেশনের পথে আসিতে আসিতে কহিলাম, তুমি রামায়ণে সীতার মতোই একটা অসম সাহসিক সতীর দৃষ্টান্ত দেখালে। রিক্ত হস্তে আসিয়াছিলাম বটে, কিন্তু বিয়ের সময় শ্বশুরমশাই শখ করিয়া যাহা যৌতুক দিয়াছিলেন স্পষ্ট রূঢ় কণ্ঠে তাহা দাবি করিয়া বসিলাম। খাট, টেবিল, আলনা, দেরাজ, বাসন কোসন হইতে শুরু করিয়া বাসন্তীর চুলের পিন আমার ফাউন্টেন পেনের ক্লিপটি পর্যন্ত আসিয়া পৌঁছিল। সঙ্গে শ্বশুর মহাশয় কড়া করিয়া একটা চিঠি দিয়াছিলেন বটে, যে এইসব জিনিস ঘরে পুঁজি করিয়া রাখিতে তাহার ঘৃণা হইতেছে, কিন্তু নিজের ঘরে পুঁজি করিয়া রাখিবারও যে কোনো কালে তাহার অধিকার ছিল না, সবিনয়ে এই কথাটাও তাহাকে জানাইয়া দিলাম। যাহা হোক, সেইখানে জবনিকা পড়িল, কিন্তু বাসন্তী এতেও ক্ষান্ত হইল না। সময় অসময় কেবল নানা জাতীয় ক্যাটালগ লইয়া নাড়াচাড়া করে, আর এটা ওটা ফরমাস করিয়া কলিকাতার সাহেব পাড়ার দোকানগুলিকে ব্যতিব্যস্ত করিয়া তোলে। বিয়েতে নগদ যাহা কিছু পাইয়াছিলাম তাহা দিয়া বইয়ে আসবাবে ঘর দুয়ার ভরিয়া ফেলিলাম। পাপোশের মতো পুরু কার্পেট হইতে শুরু করিয়া দেয়ালজোড়া বড় বড় দেশি বিলেতি ছবিতে ঘর দুয়ার গমগম করিতে লাগিল। নিজের শরীর সম্বন্ধে যতটা না হোক, গৃহপ্রসাধনে বাসন্তী একেবারে মত্ত হইয়া উঠিয়াছে। আমি কিন্তু গৃহ ছাড়িয়া গৃহস্বামিনীকেই শুধু দেখিতেছি। বাসন্তীকে দেখিতে যে এখন কত সুন্দর হইয়াছে ভাবিয়া তৃপ্তির কুল পাইতেছি না। প্রত্যেক ছবির প্রকৃত আবেদন যেমন তাহার পটভূমিতে, তেমনি অন্তরালহীন আকাশের প্রতিবেশের মধ্যে এতদিনে তাহার সত্যিকার রূপ উদ্ঘাটিত হইল। পায়ের রক্তাভ নখকোনা হইতে শুরু করিয়া কৌতূহল বিশিষ্ট ভুরু দুটির চঞ্চল সংকেত লাবণ্যের তরল একটি নদীরেখা নিঃশব্দে যেন উদ্ভাসিত হইয়া উঠিয়াছে। বলিতাম, এত সব জিনিসপত্রে ঘর বোঝাই করছো, এসব দেখবে কে? লোককে দেখাতে না পারলে বিলাসিতার সুখ কি? বাসন্তী কোমরে আঁচলটা জড়াইতে জড়াইতে কহিত, কে আবার দেখবে, আমি আর তুমি? হাসিয়া বলিতাম, নিজেরাই তো যথেষ্ট আছি, এসব বাজে আড়ম্বরে নিজেদের খালি সংকীর্ণ করিয়া রাখা। বাসন্তী সেই সব কথা শুনিবার মেয়েই বটে। ততক্ষণে পেট্রোম্যাক্সটা ফিট করিলে তাহার কাজ দিবে। জীবনে নতুন একটি আবহাওয়া আসিয়াছে। প্রত্যেকটি মুহূর্ত গূঢ়
প্রথম চুম্বনের মতোই রহস্যময়, রোমাঞ্চময়। চারিদিকে কেমন একটা মুক্তির নিমন্ত্রণ পাইতেছি। আকাশের প্রত্যেকটি তারা বাসন্তীর দেহের প্রত্যেকটি স্পর্শের মতো পরিচিত আর ঘনিষ্ঠ হইয়া উঠিয়াছে। বাসন্তীর দেহে নতুন স্বাদ, আমার অনুভূতিতে নতুন তীব্রতা। গ্রামের বিরাট সঙ্গহীনতাও নিজেদের কিছু নির্জন লাগে না। যখন আমি ঘরে বসিয়া লিখি আর বাসন্তী রান্নাঘরে বসিয়া রান্না করে, তখন প্রকৃতি শব্দে আর নিঃশব্দে আমাদের মতো পরস্পরের কাছে অন্তরঙ্গ হইয়া ওঠে। অথচ শহরের জনবহুল বিপুল উৎসব আয়োজনের মধ্যেও নিজেকে কত একা আর অনর্থক মনে হইয়াছে। এই নতুনতর নেশা ছাড়িয়া আমি শহরে গিয়া চাকুরি করিব, আর রাস্তায় চলিতে প্রতি মুহূর্তে গাড়ি ঘোড়ার উৎপাত হইতে বাঁচাইয়া চলিবার স্নায়বিক উত্তেজনায় দিনের পর দিন ক্লান্ত হইতে থাকিব। শ্বশুরমশাই আমাকে ভাবিয়াছেন কি? বাবা নগদ টাকা কিছু রাখিয়া যান নাই বটে, কিন্তু এই ছোট সুন্দর বাড়িখানি আর বিঘে ৫-৭ আবাদি জমি, কয়েক ঘর প্রজা, এই দিয়াই আমি আমার জীবনকে সুদীর্ঘ একটি রবিবারের সুরে ভরিয়া নিতে পারিব। চাকুরি আর করিব কোন দুঃখে? চাকুরি করিবার প্রয়োজন আমার নাই। জীবিকা নির্বাহের ক্ষমাহীন কঠিন প্রতিযোগিতার দ্বন্দ্ব এড়াইয়া এই যে অবারিত একটি আলস্য ভোগ করিতেছি, কি বলিয়া ইহার তুলনা দিব? আমার এই অবকাশের আকাশ হইতে তারার স্ফুলিঙ্গের মতো কত কাহিনী, কত ঘটনা, কত চরিত্র মূর্তিময় হইয়া উঠিবে কে বলিতে পারে? রাত করিয়া গাছপালা ঝাপসা করিয়া নামিয়া আসিল। শিয়রে মোমবাতি জ্বালিয়া নতুন একটি গল্প লিখিতেছি। ইজি চেয়ারের গভীর কোলে ডুবিয়া গিয়া বাসন্তী কখন যেন ঘুমাইয়া পড়িয়াছে। কান পাতিয়া দূরে নদীর তরল কোলাহল শুনিতেছি। আবছা অন্ধকারে বাসন্তীকে কেমন যেন ক্লান্ত মনে হইল। মনে হইল গ্রামের এই অজস্র প্রশান্তি ধীরে ধীরে তাহাকে জীর্ণ করিয়া ফেলিতেছে। সে হয়তো গভীরতার বদলে বিস্তার কামনা করে। প্রচুর বৈচিত্র্যের মাঝে নিজেকে সে প্রকাশিত, বিকীর্ণ করিতে চায়। এইখানে তাহার আর ভালো লাগিতেছে না। একটানা বৃষ্টির শব্দে তাহার দীর্ঘশ্বাসটি স্পষ্ট কানে বাজিতেল। পায়রার বুকের মতো তাহার নরম তপ্ত দেহটিকে কোলে করিয়া আমি বিছানায় শোয়াইয়া দিলাম। জাগিয়া উঠিয়া সে আমাকে আঁকড়াইয়া ধরিল, কহিল, আমার বড্ড ভয় করছে জানো। বলিলাম, ভয়? ভয় কিসের? সে আর কথা কহিল না। আমার বুকের মধ্যে মুখ গুঁজিয়া ঘুমাইতে লাগিল। মোমবাতিটা নিবাইয়া শুইয়া পড়িলাম। চারিদিকের রাশি রাশি কোলাহল বাসন্তী সহ্য করিতে পারে না, তাহার ভয় করে। জনবিরল মাঠের মধ্য দিয়া ঝোড়ো হাওয়ার উদ্দাম দীর্ঘশ্বাস তাহাকে অস্থির করিয়া তোলে, সারা রাত ঘুমাইতে দেয় না। আবার ভোর হইতেই সে নিঃশব্দতা। বাসন্তী পরিচিত জগতে নামিয়া আসিয়া হাঁফ ছাড়ে, হাসি মুখে জিনিসপত্র ছাড়ে, পোঁছে, খড়দুয়ার ছুরির ফলার মতো ছকছকে করিয়া তোলে। নদী কাল রাত্রে নাকি অনেক দূর ভাঙিয়া আসিয়াছে। বাসন্তীকে লইয়া তাহাই দেখিতে চলিলাম। বৃষ্টি পাইয়া ব্যোমকেশের ক্ষেত মাতামাতি শুরু করিয়াছে। গাঢ় সবুজে ফিকে সোনালির আভা দেখা দিয়াছে। ব্যোমকেশের স্ফূর্তি আর ধরে না, সেও আমাদের সঙ্গে চলিল। বেশি দূর যাইতে হইল না, নদী অনেকটা আগাইয়া আসিয়াছে। এখনো আর্তনাদ থামে নাই, সর্বাঙ্গ ভরিয়া আছে তার উত্তাল উৎসাহ। ভীষণ খারাপ পার, নিচে চাহিলে দস্তুর মতো পা কাঁপিতে থাকে। দাঁড়াইয়া আছো, অমনি তোমাকে বেষ্টন করিয়া মাটিতে প্রকাণ্ড একটা চিড় ধরিয়া গেল। সাবধান না হইলে অমনি তোমাকে শুদ্ধ গ্রাস করিয়া ফেলিবে। দূরে চাহিলে মনে হয় একটা ফিনফিনে সাদা সিল্কের আঁচল ফাঁপাইয়া কে যেন সাঁতার কাটিতেছে। খালি পারের কাছেই তাহার দিগ্বসনা রাক্ষসী মূর্তি। কাল শেষ রাত্রের দিকে নটবর ফুমালির ঘরটা নিয়াছে নদী। অল্পের জন্য ছেলেপিলে লইয়া সে বাহির হইতে পারিয়াছিল, চালের কুটাটি পর্যন্ত বাঁচাইতে পারে নাই। নদী একটু জুড়াইলে সে একবার চেষ্টা করিয়া দেখিবে অন্তত তার স্ত্রীর গলার হাঁসুলিটা সে উদ্ধার করিতে পারিবে কিনা। স্ত্রী মারা গিয়াছে পর এই একটিমাত্র চিহ্নই সে কোনো রকমে আঁকড়াইয়াছিল। শত অভাবে পড়িয়াও
তাহা সে বিক্রি করে নাই। কাহারও বাধা সে মানিবে না, জল একটু জুড়াইলেই সে নামিয়া পড়িবে। অমাবস্যা ছাড়িতে আর ঘণ্টা 2 মাত্র বাকি। বাসন্তী বেশিক্ষণ আমাকে দাঁড়াইতে দিল না সেইখানে। গর্জমান বিরাট নদীর মুখোমুখি দাঁড়াইয়া থাকিতে তাহার ভয় করে। মনে হয় ফেনময় বাহু বাড়াইয়া অলক্ষ্যে সে আমাদের দুজনকে ডাকিতেছে। পায়ের কাছে মাটিতে একটা চিড় ধরতেই সন্ত্রস্ত হইয়া বাসন্তীকে লইয়া পলাইয়া আসিলাম। বিকেল হইলেই মার কোলে ঘুমন্ত খুকিটির মতো নদীর জল স্তিমিত হইয়া আসিল। বাসন্তী এতক্ষণে হাসিয়া কথা কহিতে পারিতেছে। দুজনে আবার বেড়াইতে বাহির হইলাম। ব্যোমকেশ আর সঙ্গে আসিল না। চলিতে চলিতে শ্মশান ছাড়িয়া একটা নির্জন মাঠের উপর আসিয়া পড়িয়াছি। নদী ভাঙা প্রকাণ্ড অশ্বত্থের গুঁড়ির উপর পাশাপাশি দুজনে বসিলাম। সামনেই নদী, এখন দেখিতে নিতান্তই বাঙালি মেয়ের মতোই নিরীহ। রূপালী গলায় মৃদু মৃদু কথা কহিতেছে। যত ভাবি নদীর দিকে বেড়াইতে আসিব, না, নদী ততই আমাদের কাছে টানিয়া আনে। আর যাইবারই বা জায়গা কোথায়? যেখানেই যাইব সেইখানেই নদী তাহার চঞ্চল আর সুনীল চক্ষু মেলিয়া রাখিয়াছে। দেখিতে দেখিতে কত কাছে যে আগাইয়া আসিল। আমাদের বাড়ির দক্ষিণে যে ঝাউগাছের সারি ক্ষণ হইয়া দাঁড়াইয়া আকাশকে সংকীর্ণ করিয়া রাখিয়াছিল, দেখি তাহা কোনোদিন ফাঁকা হইয়া গেছে। এখন দক্ষিণটা একেবারে সাদা, সবুজ বা নীলের কোথাও এতটুকু বাধা নেই, যেন অবিনশ্বরতার গাঢ় রং। এত বড় মুক্তির চেহারা দেখিয়া দুজনে মনে মনে ভীত হইয়া পড়ি। কিন্তু সেই ভয় পরস্পরের থেকে লুকাইতে গিয়া আরো সহজে ধরা পড়িয়া যায়। যে জায়গাটার কাছে আসিয়া বসিলাম তাহা গাছপাতার আড়ালে কার একটি কুটিরের নিভৃত আঙিনা। কোনো চাষাভুষোর বাড়ি হবে। নদী কাছে আসিয়া পড়ায় তারা বিদায় লইয়াছে। ছোট ছোট উঠানটি ঘিরিয়া সংসারের ছোট ছোট চিহ্ন এখনো এখানে সেখানে ছড়ানো আছে দেখিলাম। তাড়াতাড়িতে সব জিনিস হয়তো সরাইতে পারে নাই। মানুষের প্রাণের চেয়ে কতগুলি ডালা কুলোর দাম তো আর বেশি নয়। তবু সেই পরিত্যক্ত শূন্য ঘরের নিরানন্দ চেহারা দেখিয়া মন ভারী বিমর্ষ হইয়া উঠিল। এখন তাহারা কোথায় উঠিয়া গেছে কে জানে। বাসন্তী হালকা সুরে অনেক কথা কহিতে লাগিল। সম্প্রতি এখানে সে ছোটখাটো একটা পাঠশালা করিতে চায়। বিনা মাইনের ছোট ছোট ছেলে মেয়ে পড়াইয়া তবু যা হোক করিয়া দিন তাহার কাটিবে। আমি উহার আবদার চিরকাল পালন করিয়াছি। আজও কহিলাম, সরকার মশাইকে বলে দেব সামনের বাগানের ধারে তালপাতার ছাউনি দিয়ে একখানা ঘর তুলে দেবেন। বাসন্তী ঠোঁট ফুলাইয়া কহিল, একটুখানি তো ঘর, তা আবার তালপাতার কেন? রানীগঞ্জের টালি দেবে। আহা, একটুখানি বলেই তো তালপাতার বলছি। গরিব ছেলেমেয়েরা পড়বে বলে বুঝি এমনি হেনস্থা করতে হয়? বেশ পাকা দালান হবে। উঁচু ক্লাসের ছাত্র জুটলে তুমিও তো মাস্টারি করতে পারো। অবশ্যই আমি যদি দরখাস্ত মঞ্জুর করি, দুজনে কাজ পেয়ে বেঁচে যাব জানো। এমনি আর পারি নে। বলিলাম, খালি পাকা দালান হলেই চলবে? বারে, বেঞ্চি চেয়ার কিনতে হবে না? গ্লোব, ম্যাপ, ব্ল্যাকবোর্ড, আলমারি, সেসব ফর্দ আমি ঠিক করে রাখবো। সরকার মশাইকে বলে তুমি কেবল টাকা জোগাড় করে দেবে। সে যে অনেক খরচ বাসন্তী। টাকা তবে আছে কি করতে? এ তো আর বাজে কাজে উড়োচ্ছি না, দস্তুর মতো দেশের কাজ। কিন্তু টাকা পাবো কোথায়? সরকার মশাইকে বললে তিনি বন্দোবস্ত করে দেবেন। কাজ ছাড়া আমি বাঁচি কি করে বলো? ওদিকে আমার ভারী জাতের একটা অসুখ করুক, তখন তো দিব্যি উঠে পড়ে খরচ করতে শুরু করবে। কেমন, ঠিক কি না? তাহার একটা হাত আমি নিজের মুঠির মধ্যে চাপিয়া ধরিলাম। মাথার উপর দিয়া এক ঝাঁক গাংশালি কুড়িয়া গেল। পাখার চাঞ্চল্যে সমস্ত নিস্তব্ধতা হঠাৎ স্বচ্ছ তরল হইয়া আসিল। দূরে খেজুর গাছের দীর্ঘ পাতার ফাঁকে একটি তারা উঠিয়াছে। সূর্য কখন ডুবিয়া গিয়াছে খেয়াল করি নাই। অন্ধকার ঘন হইয়া আসিতেই নদীকে পিছনে রাখিয়া বাড়ির দিকে অগ্রসর হইলাম। যত এগোই ততই মনে হয় নদী যেন নিঃশব্দে আমাদের অনুসরণ করিতেছে। পিছন ফিরিয়া চাহিয়া দেখি নিঝুম কালো নদীর বালির বিছানায় গা এলাইয়া ঘুমাইতেছে। কোথাও যেন এতটুকু নিঃশ্বাসের স্পন্দন নাই। দেখিয়া ভারী নিশ্চিন্ত হইলাম। বাসন্তী আমার দিকে চাহিয়া
কেমন করিয়া যেন হাসিল। দিন 15-20 মধ্যে বাসন্তীর স্কুলের বাড়ি উঠিয়া গেল। বাসন্তীর আনন্দ দেখে কে? নিত্য কামারের 2টি ছেলে নিয়া সে অ আ শুরু করিয়া দিল। ইহাদের একটিও যে ভবিষ্যতে হাইকোর্টের জজ হইবে না এমন কথা হলফ করিয়া বলিবার আর সাহস রহিল না। দুপুরের আগেই বাসন্তী খাওয়া দাওয়ার পাট তুলিয়া মাস্টার ও ঘড়ি লইয়া স্কুলে গিয়া ঢোকে, আর নিতাই কামারের দুরন্ত 2 ছেলে অক্ষর ভুলিয়া যত খরময় দাপাদাপি করিতে থাকে বাসন্তীর উৎসাহ তত বাড়িয়া যায়। শাসন করিবার পদ্ধতিটা তাহার অতিমাত্রায় আধুনিক। একটু রাগে তো সে নাই, বরং দুরন্ত ছেলে 2টাকে বুকে চাপিয়া ধরিয়া চুমায় চুমায় চোখ মুখ আচ্ছন্ন করিয়া উহাদের শায়েস্তা করিতে চেষ্টা করে। দক্ষিণের কোঠায় বসিয়া আমি তাহা দেখি। লিখিবার কিছু প্লট খুঁজিয়া না পাইয়া অবশেষে একটি সন্তান কামনাতুরা নারীর নিষ্ঠুর নিঃসঙ্গতা লইয়া গল্প লিখিবার ভাষা খুঁজিয়া বেড়াই। গ্রামে সম্প্রতি কে একজন সন্ন্যাসী আসিয়াছে, যাগযজ্ঞ করিয়া নদী শুকাইয়া দিবে বলিয়া আমাদের সম্মুখের মাঠেই তাঁবু গাড়িয়াছে। সেখানে আজ বড় ভিড়। পূজা যখন একটা হইবেই, প্রসাদও নিশ্চয়ই আর বাদ পড়িবে না। অতএব সেখানে না গিয়া এইখানে বসিয়া ভালুকের মতো ভীষণ 2টা অক্ষরের দিকে একদৃষ্টে চাহিয়া থাকিয়া তাহাদের অবয়বের অলৌকিক গঠন প্রণালীটা আয়ত্ত করিতে হইবে, নিতাই কর্মকারের ছেলেরা তাহা বরদাস্ত করিতে পারিল না। বাসন্তীর আঁচলের তলা হইতে কখন যেন তারা ছুটিয়া পালাইল। বাসন্তীও বিরত হইবার মেয়ে নয়, কখন আবার স্কুলের জন্য উমেদারি করতে সে বাহির হইয়া পড়িয়াছে। এইভাবে মাসখানেক কাটিয়া গেল। এত করিয়াও ছেলেতে মেয়েতে মিলাইয়া 4-5টির বেশি সে জোগাড় করিতে পারিল না। নদীতে গ্রাম লোপাট হইতে চলিল। বাসন্তীর হাতে দিগ্গজ হইবার জন্য কে আর এখানে শখ করিয়া বসিয়া থাকিবে? সন্তান কামনাতুরা নারীর সে গল্পটা আজ রাত্রে ঘুমাইবার আগে বাসন্তীকে শুনাইব ভাবিয়াছিলাম, কিন্তু নদীর গর্জনের সঙ্গে রাত্রির অপার নিস্তব্ধতা মিলাইয়া তাহাকে এমন অভিভূত ও ক্লান্ত করিয়া ফেলিয়াছে যে প্রস্তাবটা পারিবার আগেই সে ঘুমাইয়া পড়িল। তাহার শুইবার ভঙ্গিটা এত করুণ ও কৃশ যে মায়া হইতে লাগিল। নুইয়া পড়িয়া তাহার দেহে রাত্রির নিঃশব্দতার মতো শীতল দেহে চুমা খাইলাম, কিন্তু সে একটু সাড়া দিল না। ভাঁটার নদীর মতো নির্জীব হইয়া পড়িয়া রহিল। আশ্চর্য, আমার কেবল এই কথাই মনে হইতে লাগিল, নদীর এই ক্ষিপ্ত উদ্বেলতা বাসন্তীর যৌবনকে ক্রমে ক্রমে ম্লান আর স্তিমিত করিয়া আনিয়াছে। নদীর লবণাক্ত তিক্ত স্বাদের কাছে বাসন্তীর দেহের মদিরা অনেকাংশে জলীয়, তাহাতে আর সেই আনন্দময় জ্বালা নাই। নদী এখন এত প্রত্যক্ষ, এত নিদারুণ, এত অজস্র উচ্ছ্বসিত যে বাসন্তীকে সে অনায়াসে আড়াল করিয়া দাঁড়াইল। প্রকৃতির কাছে মানুষের এই অপ্রতিবাদ পরাভব ইহার আগে আর কখনো দেখিয়াছি বলিয়া মনে পড়ে না। বাসন্তীরা সেই লীলা নাই, সেই আবেগের আগুন তাহার নদীর জলে নিভিয়া গিয়াছে। আমি বোধহয় দিনে রাত্রে নদীর এই উত্তেজনায় আচ্ছন্ন হইয়া রহিলাম। বাসন্তীকে আর চোখে ধরিল না। গফুর তরি তরকারি বেচিয়া দিন গুজরাইত। একদিন সপরিবারে সে আসিয়া আমার স্কুল ঘরে থাকিবার মিনতি জানাইল। কাল রাত্রে তাহার ঘর বাড়ি ক্ষেত খামার নদীর জলে উজাড় হইয়া গেছে। আজ রাতটা কোনো রকমে জুটাইয়া সে অন্য কোথাও চলিয়া যাইবে। কোথায় যাইবে সে এখনো ঠিক করে নাই। বাসন্তীর থেকে চাবি চাহিয়া সরকার মহাশয়কে দিয়া দরজা খুলাইলাম। উহাদের জায়গা হইল এবং দেখিতে দেখিতে স্কুল ঘরটা বিচিত্র ধর্মশালার চেহারা নিয়া বসিল। কাহারও নড়িবার নাম নাই। শেষে কেবল মনে হইতে লাগিল নদী এই হতভাগ্যদের খুঁজিয়া ফিরিতেছে। উহাদের না সরাইলে হয়তো আমাদেরই দরজার কাছে আসিয়া হানা দিবে। গরুর গাড়ি ডাকাইয়া পোঁটলা পুঁটলিতে ছিঁড়ে ডাল চাল বাঁধিয়া উহাদের পথ দেখিতে বলিলাম। রাজি না হওয়া ছাড়া উহাদের উপায় ছিল না। উহাদের তাড়াইবার জন্য বাসন্তী এমন বিজাতীয় গোঁ ধরিয়াছে, যদি ক্ষুধার তাড়না একদিন সকলে মিলিয়া লুঠতরাজ করিয়া আমাদের সর্বশান্ত করিয়া ফেলে। উহারা একে একে বিদায় নিল বটে, কিন্তু নতুন গৃহপ্রবেশের সম্ভাবনায় কেহ যে বিশেষ
খুশি হইল এমন মনে হইল না। রাজা মিয়া তো ঝাঁঝালো গলায় দস্তুর মতো শাসাইয়া গেল যে এমন করিয়া যে গৃহহীনদের তাড়ায় রাক্ষসী নদী তাহাকেও তাড়াইয়া ফিরিবে। আমাদের অতিথি বৎসল না হওয়া ছাড়া আর উপায় ছিল না। কয়েকদিন পরে আরেক দল লোক আসিয়া হাজির। স্কুল ঘরে আজ রাত্রের জন্য তাহাদের ঠাঁই দিতে হবে। মুষলধারে বৃষ্টি পড়িতেছিল। কণ্ঠস্বরটা যে কাহার প্রথমে ঠিক চিনিতে পারিলাম না। জানালা ফাঁক করিয়া দেখিলাম লোকটার পেছনে একটি স্ত্রীলোকও তাহাকে ঘন ঘিরিয়া কতগুলি শিশু ভিজা কাপড়ে হিহি করিয়া কাঁপিতেছে। এত বড় আকাশের তলে কোথাও তাহাদের এতটুকু আশ্রয় নাই। লণ্ঠন জ্বালিয়া ছাতা মাথায় দিয়া বাহিরে আসিলাম। দেখিলাম এ আর কেহ নয়, আমারই প্রজা নবীন মাইতি। বুঝিতে বাকি রহিল না নদী আমার জমিতেও থাবা বসাইয়াছে। বলিলাম, খরদর সব গেল? নবীন গড় হইয়া প্রণাম করিয়া কহিল, সব গেল বাবু, কোনো রকমে সরে আসতে পেরেছি। আজ এমন ঝড় বৃষ্টি না এলে আরো কিছুদিন থাকতে পারতাম। এখন আপনি জায়গা না দিলে ছেলে পুলে নিয়ে যাই কোথায় বলুন দেখি। পরিষ্কার বুঝিলাম তাহার কাছে যে বাকি খাজনা পাওনা ছিল নদী তাহাও কাড়িয়া নিয়াছে। ধমক দিয়া বলিলাম, সময় থাকতে সরতে পারিসনি? জিনিসপত্র কত অন্তত তো বাঁচত। কিন্তু ধমকাইয়া তাহাকে কি করিব? স্ত্রীপুত্র লইয়া যে বাঁচিতে আসিয়াছে এই ঢের। তুচ্ছ কতকগুলি জিনিস দিয়া তার আর কি হইবে? নবীন মুখ কাঁচুমাচু করিয়া কহিল, তাড়াতাড়িতে এই মাদুর আর বালিশ দুটো শুধু নিতে পেরেছি। ওদিক হইতে নবীনের ছোট ছেলে বলিয়া উঠিল, আর আমি আর আমার নাটাইটা বাবা। মুখ চোখ বিবর্ণ করিয়া সরকার মহাশয় ভয়ে ভয়ে কাছে আসিয়া দাঁড়াইলেন। লেখা হইতে মুখ তুলিয়া প্রশ্ন করিলাম, আজকে নতুন খবর কি? সরকার মশাইয়ের মুখে ভাষা জুগাইল না। অনেকক্ষণ পরে ঢোক গিলিয়া তিনি বলিলেন, আম গাছগুলো সব কাল চলে গেছে। বিস্মিত হইব না ভাবিয়াছিলাম, কিন্তু খবরটা এমন মর্মান্তিক যে মনে হইল এইমাত্র যেন কোনো আত্মীয়তম পরম বন্ধুর মৃত্যুর খবর শুনিতেছি। চমকাইয়া উঠিলাম। বলিলাম, কোন আম গাছ? সব। সরকার মহাশয় ব্যাখ্যা করিয়া আর বলিতে পারিলেন না। মনে আছে গত বৎসর আমি বৈশাখের সন্ধ্যায় বাসন্তীকে লইয়াই এই আম বাগানে বেড়াইতে গিয়াছিলাম। বিন্দুমাত্র আভাস না দিয়া নির্লজ্জই নদীর বন্যার মতো অকস্মাৎ আকাশে তুমুল ঝড় উঠিয়াছিল। জোরে বাতাস ছাড়িতেই কচি কচি আম অজস্র শিলাবৃষ্টির মতো এখানে ওখানে ছড়িয়া পড়িতে লাগিল। খুঁচর বাঁধিয়া বাসন্তীর সে কি আম কুড়াইবার ঘটা! থুলায় সমস্ত মাঠ বাড়ি একাকার হইয়া গেল। খানিকটা গরম থাকিয়া সমস্ত শূন্য পাথরের মতো ঠান্ডা হইয়া আসিল। কোথায় কাহাদের গরু ছাগল ভয় পাইয়া চিৎকার পাড়িতেছে, বৃষ্টি আসিল এই বলিয়া। আর আকাশের যেমন চেহারা, বৃষ্টি একবার আসিলে সহজে থামার নাম করিবে না। কিন্তু এই কথা শুনিবার মেয়ে বাসন্তী নয়। হাওয়ায় চুল ও আঁচল এলো করিয়া প্রাণপণে সে আম কুড়াইতে লাগিল। ঝড় এমনই দুর্দান্ত যে তাহাকে প্রবল পুরুষ স্পর্শের আলোড়নে একেবারে বিপর্যস্ত ছিন্ন ভিন্ন করিয়া ফেলিতেছে। বলিলাম, কেন এত ব্যস্ত হচ্ছ? ঝড় থামলে চাকরকে পাঠিয়ে দেব, সব আম কুড়িয়ে নেবে। বাগান তো আমাদেরই, ভাবনা কিসের? বাসন্তী তবু কোনো কথা শুনিল না। উন্মত্ত বাতাসে কাপড়ের প্রান্ত উড়াইয়া পিঠময় চুলের ঢেউ তুলিয়া দ্বিগুণ উৎসাহে সে আম কুড়াইতে লাগিল। আবহাওয়াটি এত গম্ভীর ও ভয়ঙ্কর যে তাহাকে আমার অত্যন্ত অপরিচিত বলিয়াই প্রখরতর রূপে সুন্দর বলিয়া মনে হইল। বাসন্তীকে বলিলাম, চলো একবার দৃশ্যটা দেখে আসি। নিজে তো যাইবেই না, আমাকেও সে জোর করিয়া ধরিয়া আঁকড়াইয়া রহিল। খবরটা তাহার কাছে এত নিদারুণ যে শতপুত্র শোকে গান্ধারীর মতো সেও বোধ হয় অন্ধ হইয়া যাইবে। আজকাল আমরা আর কেউ বেড়াইতে যাই না। স্থান ও সময়ের সমস্ত পরিধি নদী অনায়াসে লুপ্ত করিয়া দিয়াছে। ঘরে বসিয়া নদী দেখি। প্রচুর হাওয়ায় দেয়ালের প্রকাণ্ড ছবিগুলি মেঝের উপর ভাঙিয়া পড়ে। বিস্তৃত জলরাশির কিনারে মর্তের দুইটি প্রাণের মৃত্যুর প্রলোভন এড়াইয়া কোনো রকমে একের পর এক মুহূর্ত গুনিতেছি। তারপর আসিল ব্যোমকেশ।
খবরটা ব্যাখ্যা করিয়া বলিবার দরকার ছিল না। সময় থাকিতে বুদ্ধিমানের মতো হাটে গিয়া সে লাঙল আর বলদ বিক্রি করিয়া আসিয়াছে। তাহার জন্য তাহাকে তারিফ করিলাম। পয়সাটা ঠিক তাহারই প্রাপ্য কিনা তাহা আর বিচার করিয়া দেখিলাম না। কেবল এই দুঃখ হইতে লাগিল যে তাহাকে এইবার সত্যি সত্যি চাকরির জন্য দরখাস্ত করিতে হইবে। কিন্তু খবরের কাগজের সম্পাদক সেই কথা জানিতে আসিবেন না। জানিলেও এত বড় ব্যর্থতার কথা মহা সমারোহে ছাপিবার আর তাহার আগ্রহ থাকিত না। প্রকৃতির কাছে মানুষের এই পরাভবের ব্যর্থতার মধ্যে কোনো মহিমা নাই। এই পরাজয় মানুষের নিজের সৃষ্টি নয় বলিয়া এত দুঃখেও ব্যোমকেশ তাই সুখী হইতে পারিল না। এইবার সময় হইল। শতলক্ষ হাত মেলিয়া নদী স্কুল ঘরটাকে আক্রমণ করিয়াছে। নবীন আগেই সরিয়াছে, অতএব এর জন্য বিশেষ ব্যস্ত হইবার নাই। বাসন্তী বুকের কাছে সরিয়া আসিয়া বলিল, অমনি অমনি যেতে দেবে নাকি? এত বড় বিপদের সম্মুখে পড়িয়াও যদি বাসন্তী দার্শনিক না হয় তবে আর কি করিতে পারি? বলিলাম, কোন জিনিস তুমি আঁকড়ে ধরে রাখতে পারো শুনি? যা যায় যাক। বাসন্তী কহিল, কিন্তু টুল চেয়ারগুলো তো বেচতে পারতে। কোথায় বেচবো? কিনবেই বা কে? আর কত দামই বা পাওয়া যাবে? পয়সা যা পাবে তাও কি অমনি যাবে না খরচ হয়? যাকে ও নিয়ে মিথ্যে মন খারাপ করো না। দেখো, মৃত্যুর এমন চমৎকার চেহারা কি আর দেখেছ কখনো? দক্ষিণের কোঠায় পাশাপাশি চেয়ারে দুইজন বসিলাম। দেখিলাম সরকার মহাশয় লোক লাগাইয়া স্কুল ঘরের জিনিসপত্র বাহির করিতেছেন। মনে মনে হাসিলাম। কোথায় এগুলি তিনি সরাইয়া রাখিবেন? কে ইহাদের বোঝা টানিয়া টানিয়া বেড়াইবে? তবু নিশ্চিত ধ্বংসের মুখে ইহাদের তুলিয়া দিতে সরকার মহাশয়ের যেন মন কেমন করিতেছিল। হাওয়ায় বাসন্তীকে একেবারে উড়াইয়া নিতেছে। নদী যত তাহার আবরণ কাড়িয়া লইবার জন্য কারাকারি করিতেছে, ততই সে কুণ্ঠিত ম্রিয়মান হইয়া এতটুকু হইয়া যাইতেছে। ঝড়ের মুখে শুকনো পাতার মতো তাহাকে এমন দুর্বল লাগিল। এই বিরাট সৌন্দর্য সমারোহের মাঝে সব এমন অকিঞ্চিতকর মনে হইল যে সে মুহূর্তে বাঁচিয়া থাকিবার আর কোনো অর্থ খুঁজিয়া পাইলাম না। আমাদের চোখের সম্মুখে স্কুল ঘরের একটা ধার নদীর মধ্যে ধসিয়া পড়িল। বাসন্তী সভয়ে একটা চিৎকার করিয়া উঠিতেই তাহাকে বুকের কাছে টানিয়া ধরিলাম। কহিলাম, ভয় কি? বুকে মুখ গুঁজিয়া বাসন্তী কাঁপিতেছে। চাপা গলায় কহিল, একেবারে আমাদের পায়ের কাছে এসে পড়ল যে। আসুক আসুক, বাড়ি নিতে এখনো দেরি আছে। পূর্ব দিক ঘেঁষেও জ্বর পড়ছে শুনছি। সবাই তো বলছিল এই বর্ষাটা কোনো রকমে কাটিয়ে উঠতে পারলেই বেঁচে গেলাম। ভয় কি বাসন্তী? আর যদি যাবে, জিনিসপত্র স্তূপাকার করে রেখে আর লাভ কি? দুজনে আবার ফাঁকা হয়ে যাব। বাসন্তী তেমনি মুখ গুজিয়া রইল। কহিল, আমি চোখ মেলে তা দেখতে পারবো না। তার আগে আমরা এখান থেকে পালাবো। আস্তে আস্তে তাহার পিঠে হাত বুলাইতে লাগিলাম। ঘণ্টাখানেকের মধ্যে স্কুল ঘরটা নিশ্চিহ্ন হইয়া গেল। নিতাই কর্মকারের ছেলে মুন্সেফ কোর্টের সামান্য একটা পেশকারও আর হইতে পারিল না। এখন একেবারে নদীর কোলে শুইয়া আছি। ফুলের বাগানটা গেছে। এখন এক পারে আমি আর বাসন্তী, আর আমাদের সম্মুখে নদী। স্রোত মুখর, ফেনিল, লালায়িত, সমস্ত বন্ধন ছিঁড়িয়া কাঁড়িয়া তাহারই মতো আমাদের সে বস্তুর জগতে একেবারে উলঙ্গ করিয়া দিবে। কোচগুলিতে ধুলা জমিতেছে। আলমারির কাজগুলি আর পরিষ্কার করা হয় নাই। কার্পেটটা জায়গায় জায়গায় ফুটা হইয়া গিয়াছে, সেদিকে কাহারও লক্ষ্য নাই। টিপয়ের উপর পিতলের বড় ডাবরে পাতাবাহারের গাছ দুইটা কবে মরিয়া গিয়াছে। কে আর উহাদের আদর করিয়া জল দিবে? দেয়ালের বড় ক্লকটা বন্ধ, চাবি দিতে ভুলিয়া গিয়াছি। অনেকদিন ধোপা আসিতেছে না। বিছানার চাদর ও বালিশের ওয়ারগুলি এত ময়লা হইয়া গিয়াছে যে যেন তাহারই জন্য আমাদের চোখে ঘুম আসে না। ক্যালেন্ডারের তারিখ বদলানো হয় নাই কতদিন, জানিবার কিছু প্রয়োজন বোধ করি না। পরস্পরের মুখের দিকে চাহিয়া কেবল সেই পরম ক্ষণটির প্রতীক্ষা করিতেছি। বাসন্তী অস্থির হইয়া বলিল, এখানে থেকে আর কি হবে? চলো এবার পালাই। বলিলাম, নাটকের শেষ অঙ্কটাই নাটকের সমস্ত। একেবারে জবনিকা পড়লে তবে উঠব। এমন একটা চমৎকার দৃশ্য দেখতে তোমার কুণ্ঠা কিসের? আমি সইতে পারবো না গো। যা কিছু অসহ্য তাইতে তো তীব্র আনন্দ।
এই বলিয়া বাসন্তীর মুখে চুমা খাইলাম। ভালো লাগিল না। উহার চেহারা এই ঘর বাড়ির মতো কেমন যেন রুক্ষ বিবর্ণ হইয়া গিয়াছে। কতদিন ওকে একটু আদর পর্যন্ত করি নাই। মৃত্যুর এই অপরিমেয় ঐশ্বর্যের মাঝে ক্ষণভঙ্গুর প্রেমের অভিনয় করিতেও হাসি পায়। ভিতরের উঠান ছাড়াইয়া খানিক দূরে সরকার মহাশয় সময় থাকিতে ছোটখাটো একখানি ঘর বাঁধিয়া রাখিয়াছেন। সময় আসিলে এই বাড়ি ছাড়িয়া সেখানে উঠিয়া যাইব। তাহার পরেও যে নিস্তার নাই, তাহাও সরকার মশাই ভালো করিয়া জানিতেন। তবু আবশ্যকীয় জিনিসপত্র সরাইয়া রাখিবার জন্য হাতের কাছে একটা আশ্রয় অন্তত থাকা উচিত। কোন জিনিসগুলি যে অধিকতর আবশ্যকীয় ঘরের চারদিকে চাহিয়া চট করিয়া ভাবিয়া নিতে পারিলাম না। বাসন্তীকে জিজ্ঞেস করিয়া কোনো লাভ নাই। সবগুলি জিনিসই তাহার একান্ত প্রিয়, একান্ত আপনার। কোনটা ছাড়িয়া কোনটার প্রতি যে পক্ষপাতিত্ব দেখাইবে সে এক কঠিন সমস্যা। অতএব মাত্র শুইবার খাটখানা, বিছানাপত্র, কাপড় চোপড় ভরিয়া একটা বড় ট্রাঙ্ক, লিখিবার একটা ছোট টেবিল, এমনি মোটামুটি কয়েকটা জিনিস সরাইয়া রাখিলাম। আমার গল্পের খাতার বাসন্তীর গহনার বাক্সটা হাতের কাছেই রইল। নদী আসিয়া পড়িলে সেগুলিও সঙ্গে নিতে হইবে। ছোট ঘরখানি, রানীগঞ্জের টালিতে নয়, উলু ঘরে কোনো রকমে ছাওয়া হইয়াছে। চাকর সেই ঘরে একটি বাতি জ্বালিয়া দিয়াছে। বিপুলকায় গর্জমান নদীর পাড়ে বসিয়া ওই মৃদু শিখাটিকে ভারী করুণ মনে হইতে লাগিল। বাসন্তী বলিল, চলো ওই ঘরে আজই উঠে যাই। অভয় দিয়া বলিলাম, আজই কি, এখনো 50 দূরে আছে। আজ রাতটা অনায়াসে এখানে ঘুমিয়ে নিতে পারবো। জল জল খুরের মতো ধারালো, বিদ্যুতের মতো দ্রুত, ধাবমান খোরার মতো ঢেউগুলি পাড়ের কাছে আছড়াইয়া পড়িতেছে। কোথাও এতটুকু বিশ্রাম নাই, স্তব্ধতা নাই। ফুঁসিয়া গর্জিয়া ছিঁড়িয়া কাড়িয়া অনরস্থবির মৃত্তিকাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করিয়া দিবে। অমন চুপ করিয়া বসিয়া থাকিতে দিবে না। সেই নিয়ত বেগবান বিরাট শক্তির কাছে আমাদের অস্তিত্ব কেমন যেন ম্লান সংকুচিত হইয়া গেছে। পরিমিত নিঃশ্বাস ফেলিয়া আমাদের এই জীবন ধারণের তুচ্ছতাকে নদী যেন চারিদিকের উগ্র খলহাস্যে বিদ্রুপ করিয়া উঠিল। জল আর জল, সাদা গাঢ় জল। বেগের প্রাবল্যে কোথাও এতটুকু বিশ্রামের রং নাই। ফেনায়িত প্রখর সাদা অমন তীব্র শুভ্রতা চক্ষু মেলিয়া সহ্য করিতে পারি না। রাত্রে কখন একটু ঘুমাইয়া পড়িয়াছিলাম। ঘুমের মধ্যে নদীর সেই ডাক শুনিতেছি। তাহার আর ঘুম নাই। প্রবল আর্তকণ্ঠে কি যেন সে চাহিতেছে। সেই ভাষা আমরা কি করিয়া বুঝিব? হঠাৎ কোথায় কি একটা শব্দ হইল, তো একতাল মাটি পড়িল, সেই সঙ্গে শিমুল গাছটাও। থরমর করিয়া জাগিয়া উঠিলাম। দেখি পাশে বাসন্তী নাই। চারিদিকে প্রবল শব্দে ঝড় বহিতেছে। চিৎকার করিয়া উঠিলাম, বাসন্তী! কোথাও তার এতটুকু সাড়া মিলিল না। তাড়াতাড়ি খাট হইতে নামিয়া পড়িলাম। আলো জ্বালিবার কথাও মনে হইল না। দেখি দক্ষিণের দরজাটা খোলা। প্রচুর উচ্ছ্বাসিত হাওয়ার মধ্যে ঘরে ধুলা উড়িতেছে। এত বাতাসে আর ধুলায় নিঃশ্বাস টানিতে কষ্ট হইতে লাগিল। আবার ডাকিলাম, বাসন্তী! অজস্র কণ্ঠে নদী ব্যঙ্গ করিয়া উঠিল। স্পষ্ট মনে হইল নদীর ডাকে বাসন্তী কখন দরজা খুলিয়া বাহির হইয়া পড়িয়াছে। পাগলের মতো সামনের জমিতে ছুটিয়া আসিলাম। ঝাপসা অন্ধকারে খেজুর গাছের নিচে কি একটা কাপড়ের মতো চোখে পড়িল। কাছে আসিয়া দেখি বাসন্তী নদীর পাড়ে চুপ করিয়া বসিয়া আছে। ব্যস্ত হইয়া কহিলাম, এখানে উঠে এসেছ যে? সে যেন কেমন করিয়া হাসিল। কহিল, একটুও ঘুম আসছে না বলিয়া আবার স্তব্ধ হইয়া নদীর দিকে চাহিয়া রইল। প্রবল চাঞ্চল্যের তীরে তাহার এই ধ্যানময় স্তব্ধতা অত্যন্ত ভয়ঙ্কর মনে হইল। তাহাকে বেষ্টন করিয়া এই নির্জনতা এমন ভয়াবহ হইয়া উঠিয়াছে যে তাহাকে আমার অতি পরিচিত বাসন্তী বলিয়া যেন আর চিনিতে পারিলাম না। গায়ে ঠেলা দিয়া কহিলাম, এখানে বসে আছো কি করতে? ঘরে চলো। বাসন্তী কহিল, এই বেশ লাগছে, তুমি আমার পাশে এসে বসো না। তাহার পাশে বসিলাম। কিন্তু তাহার পর যে কি বলিব বা বলা যাইতে পারে, সমস্ত ভাষা নীরব হইয়া গেল। উহার সঙ্গে দৃষ্টি মিলাইয়া আমিও জল দেখিতেছি। তাহার পর
জল কখন চোখ হইতে মিলিয়া গিয়াছে, বাধাহীন অশরীরী বেগ ছাড়া আর কিছুই চোখে পড়িতেছে না। বাসন্তীকে এত কাছে রাখিয়াও নিজেকে এই নদীর মতো অত্যন্ত নিঃসঙ্গ মনে হইতে লাগিল। আগে তবু এখানে সেখানে কয়েকখানা নৌকা দেখা যাইত। ছইয়ের তলায় বসিয়া মাঝিদের রান্না আর গল্পগুজবের শব্দ কানে আসিলে কতকটা যেন নিশ্চিন্ত বোধ করতাম। সামনের রাস্তাটা ভাঙিয়া গেছে বলিয়া একটা গরুর গাড়ির চাকার শব্দও আজকাল আর শুনতে পাই না। সব যেন বিরাট গতির ঘূর্ণিতে পড়িয়া কোথায় নিশ্চিহ্ন হইয়া গিয়াছে। একটা শকুন অন্ধকারে পাখার শব্দ করিয়া উড়িয়া গেল। সচেতন হইয়া চাহিয়া দেখি বাসন্তী কেমন যেন অসার উদাসীন হইয়া বসিয়া আছে। উহাকে আমার যেন কেমন ভয় করিতে লাগিল। গায়ে ঠেলা দিয়া কহিলাম, এখান থেকে উঠে চলো, নইলে এবার ভেঙে পড়বে। বাসন্তী তবু নড়িল না। চকিতে মনে হইল উহার চোখে মৃত্যুর স্পর্শ লাগিয়াছে। এমন স্তব্ধ মত্ততায় তন্ময় হইতে আর কাহাকে কখনো দেখি নাই। নদী যেন এক্ষুনি উহাকে আমার বাহুবন্ধন হইতে ছিনাইয়া নিবে। আর দেরি নাই। আমাদের ঘিরিয়া সত্য সত্যই অনেকখানি জায়গা চিড় ধরিল। দুই বলিষ্ঠ হাতে মাটি হইতে উহাকে বুকের মধ্যে কাড়িয়া লইলাম। কোনো দিকে না চাহিয়া বাসন্তীকে বুকে ধরিয়া ঘরের মধ্যে ছুটিয়া আসিলাম। দেখি আমারই বুকের উপর কখন সে মূর্ছিত হইয়া পড়িয়াছে। অবশ ভাবটা কাটিলে জিজ্ঞাসা করিলাম, এখন কেমন লাগছে বাসন্তী? দুর্বল হাত দুইটি ধরিয়া সে আমার গলা জড়াইয়া কহিল, ভীষণ ভয় করছে, আমাকে তুমি ধরে রাখো গো, ছেড়ে দিও না আমায়। আমার স্নেহ দিয়া তাহাকে আবৃত করিয়া রাখিলাম। কহিলাম, কেন তোমায় ছেড়ে পালাবো বাসন্তী? কার সাধ্য তোমাকে আমার কাছ থেকে কেড়ে রাখে? লক্ষ লক্ষ ঢেউ তুলিয়া নদী আমাদের সেই গভীরতম মিলনের মুহূর্তকে বিদ্রুপ করিতে লাগিল, যেন উদ্দাম প্রবাহে এই মুহূর্তটিকে সে ভাসাইয়া লইয়া যাইবে। তাহার পর আমাদের জীবনে সেই পরম লগ্নের আবির্ভাব হইল। রাত অনেক হইয়াছে, অকুল আকাশ ভরিয়া জ্যোৎস্নার অবধি নাই। সেই পরিপূর্ণতম প্রশান্তির নিচে নদীর এই লেলিহান উন্মত্ততার কোথাও এতটুকু সঙ্গতি খুঁজিয়া পাইতেছি না। সময় থাকিতেই ছোট্ট ঘরের মধ্যে উঠিয়া বসিয়াছি। সেই ঘরের ঘর, চাকর ছোট টেবিলের ওপর তেমনি বাতি জ্বালাইয়া খাট জুড়িয়া বিছানা করিয়া রাখিয়াছে। কিন্তু আজ রাতে আর গল্প লিখিবার বা ঘুমাইবার কথা ভাবিতে গেলে শিহরিয়া উঠিতে হয়। লিখিবার খাতা আর গয়নার বাক্সটার সঙ্গে আরও কিছু খুচরো জিনিস সরাইয়া ফেলিব ভাবিয়াছিলাম, কিন্তু শেষকালে কেন জানি আর হাত উঠিল না। কি ফেলিয়া কি নিব, নিয়াই বা কি করিব, কোথায় রাখিব, এমন একটা মূঢ় সন্দেহে বা বৈরাগ্যে স্তম্ভিত হইয়া গেলাম। তাহার চেয়ে বাসন্তীকে লইয়া মুক্তির এই উজ্জ্বল প্রখর উলঙ্গতা দেখিতে শরীরে রোমাঞ্চ হইতে লাগিল। লক্ষ লক্ষ অমিত বিক্রম শ্বেতহস্তি আমাদের বাড়িটার উপর ঝাঁপাইয়া পড়িল। যে বাড়িতে বাসন্তী কার্পেট আর কোচ বিছাইয়া ড্রয়িং রুম তৈরি করিয়াছিল, যে বাড়ির ছোট একটি নিভৃত কোঠায় বসিয়া আমি যত না লিখিয়াছি তাহার চেয়ে ভাবিয়াছি আর অনুভব করিয়াছি বেশি, যে বাড়িতে প্রকৃতির পরিবেশে পরস্পর দুইজনের নিগূঢ় রহস্য সমাধান করিয়াছি, যে বাড়িতে বাবা মার অপূর্ব বিচ্ছেদ স্মৃতির স্বপ্নটি রাখিয়া গিয়াছেন, সেই বাড়ি। অথচ আকাশে এখন প্রচুর নির্মেঘ জ্যোৎস্না। এই জ্যোৎস্না রাতে আমরা দুইজনে যে শিশু গাছের তলায় বাঁশের উপর বসিয়া কত গল্প করিয়াছি, এ কথা কে বিশ্বাস করিবে? অসহায় চোখের সামনে বাড়িটার মৃত্যু দেখিতে লাগিলাম। বড় বড় ছবি, কোচ, টেবিল চেয়ার, আলমারি, বাসনকোসন, খেলনাপত্র, বিমবর্গা, ইট কাঠ, জানলা দরজা সব যেন একসঙ্গে কানের কাছে আর্তনাদ করিয়া উঠিল। সমস্ত কিছুর যেন প্রাণ আছে, দুঃখ অনুভব করার তীব্র ক্ষমতা আছে, আর আছে মৃত্যুর আক্রমণে আমাদেরই মতো কঠিন পরাঙ্কুকতা। কিছুতেই আশ্রয় ছাড়িবে না, মাটি আঁকড়াইয়া পড়িয়া থাকিবে, সাধ্যমতো সংগ্রাম করিবে, বাধা দিবে, আর্তনাদ করিবে, সহজে হার মানিবে না। বেগের সঙ্গে বস্তুর সেই অপরূপ যুদ্ধ দেখিতে দেখিতে
সারা দেহে ভয় ও বিস্ময়ের রোমাঞ্চ হইতে লাগিল। কিন্তু মৃত্যুর সঙ্গে কে কবে পারিয়াছে? ঘণ্টাখানেকের মধ্যে বাড়িটার আর কোনো চিহ্ন পর্যন্ত রহিল না। মুহূর্তের মধ্যে প্রকাণ্ড একটা মুক্তির আকাশে আসিয়া উত্তীর্ণ হইলাম। সমস্ত কিছু আকাশের মতো সাদা হইয়া গেল। সকালবেলার দিকে সরকার মশাই গরুর গাড়ি ডাকিয়া আনিলেন। যাহা কিছু অবশিষ্ট ছিল তাহা গাড়িতে বোঝাই হইল। বাসন্তীকে লইয়া ঘুরপথে রেল স্টেশনের দিকে রওনা হইয়া গেলাম। ঘরের ঘরে সরকার মহাশয় কিছুকাল আরও থাকিবেন, আর বর্ষার শেষেও যদি পূর্ব দিকের চর মাথা চারা দিয়া না ওঠে তবে একদিন বাড়ির দিকে রওনা হইলে চলিবে। ট্রেনে চড়িয়া এতক্ষণে বাসন্তী সহজ করিয়া কথা কহিতে পারিল। আমরা কলকাতায় যে যাইতেছি ও আশ্রয় ভিক্ষা করিতে যে বাগবাজারে তাহার বাপের বাড়িতে গিয়া উঠিব না, ইহাতে সে অত্যন্ত নিশ্চিন্ত বোধ করিল। আমার বাবা যে বাড়ি রাখিয়া গিয়াছিলেন তাহা এখন আর নাই। তাহার বাবা যে আমাদের এই পরাজয়ের লজ্জাকে সগৌরবে ব্যঙ্গ করিবেন, আমার স্ত্রী হইয়া তাহা তাহার অসহ্য। বলিতে কি মামার কাছে গিয়াও হাত পাতিলাম না। কালীঘাট অঞ্চলে একটা বাড়ির একতলা ভাড়া লইলাম। দুইখানি মাত্র ঘর, একটিতে সামান্য কয়টি রান্নার সরঞ্জাম ও অন্যটিতে মেঝের মাদুর বিছানো শয্যা ছাড়া আর কোনো উপকরণ নাই। দেয়ালে একটি মাত্র ল্যাম্প জ্বলে ও গল্প লিখিবার কথা মনে না আনিয়া সেই আলোতে বসিয়া কর্মখানির বিজ্ঞাপন দেখিয়া দরখাস্ত লিখে যাই। নদীর স্রোতের মতো সময়ে উত্তাল বেগে সমনে আগাইয়া আসিতেছে। একটা ছোটখাটো চাকরি জোগাড় করিয়াছি নিজেরই একার চেষ্টায়। সেই অহংকারে কিছু জিনিসপত্র কিনিবার ইচ্ছা হইল। বউবাজারে কোথায় খুব সস্তায় নিলাম হইতেছে। 4 টাকা দিলে অনায়াসে ঘরে একখানা করিয়া টেবিল আর চেয়ার আসে। কথাটা ভয়ে ভয়ে বাসন্তীর কাছে উত্থাপন করিলাম। বাসন্তী ম্লান হইয়া আসিয়া কহিল, ভাড়াটে বাড়ি, কখন উঠে যেতে হয় তার ঠিক নেই। জিনিসপত্র কাঁধে করে কোথায় ঘুরে বেড়াবে, এই বেশ আছি। টেবিল চেয়ার আর কেনা হইল না। 4 টাকা দিয়া ঠিকে একটা ঝি রাখিলে বরং কাজ দিবে। ভাড়াটে বাড়ি কথাটা ভুলিয়া গিয়াছিলাম। তীরের বন্ধন হইতে নদী আমাদের বিরাট অনিশ্চয়তার মধ্যে লইয়া আসিয়াছে। নদী আমাদের বাড়ি ভাঙিয়াছে, কিন্তু সময়ের স্রোত আমাকেও বাসন্তীকে ধীরে ধীরে জীর্ণ করিয়া ফেলিতে লাগিল। গেল সোমবার হইতে ছোট খোকাটার জ্বর। ডাক্তার একজন আনিলে লাভ হয়, কিন্তু হোমিওপ্যাথিতে যদি সারে, মিছামিছি কয়েকটা টাকা খরচ করিয়া এমন কি আর বিশেষ লাভ হইবে? আরও যাক কয়েকদিন। ঝির সঙ্গে বাসন্তী নিতান্ত খেলু শহুরে ভাষায় ঝগড়া করিতেছে। উনুনের ধোঁয়ায় ঘরদুয়ার সব আচ্ছন্ন হইয়া গিয়াছে। কে যেন কাছে আসিয়া দাঁড়াইল। ঝিকে তাড়াইবার জন্য তাগিদ দিতে বাসন্তী আসিল, না বাকি মাসের মাহিনা লইয়া বিদায় লইতে ঝি আসিল, সহসা বুঝিতে পারিলাম না। আপিসে যাইবার জামাটা বাসন্তীকে কতদিন সেলাই করিয়া রাখিতে বলিয়াছি, তাহাতে তাহার গ্রাহ্যই নাই। রোদে তোষক মেলিবার জায়গা নাই বলিয়া ছারপোকার কামড়ে রাত্রে একটু ভালো করিয়া ঘুমাইতে পারি না। চাহিয়া চিন্তিয়া তাজমহলের ছবিওয়ালা সুন্দর একটা ক্যালেন্ডার আনিয়া দেয়ালে টাঙাইয়া রাখিয়াছিলাম। দুরন্ত ছেলে দুইটা কারাকারি করিয়া ছিঁড়িয়া দিয়াছে। নদীর হাত হইতে রক্ষা পাইলেও সময়ের হাত হইতে নিস্তার আমাদের নাই। শুনিতেছি আপিসে কর্মচারীদের ছাঁটাই শুরু হইয়াছে। আমি এখনো কোনো রকমে টিকিয়া আছি। তবে বলা যায় না, নদী আমাদের বিরাট অনিশ্চয়তার মধ্যে লইয়া আসিয়াছে। তবু রাশি রাশি ফেনিল জলের থেকে অনেক ভালো। টাইমপিস ঘড়ির মতো হৃৎপিণ্ড মৃদু মৃদু ধুক ধুক করিতেছে। কোনো রকমে যে নিঃশ্বাস নিতেছি, এই একরকম ভালো লাগিতেছে। তীব্র সুখের মধ্যে এই যে শত দারিদ্র্যেও শ্বশুরের কাছে গিয়া হাত পাতি নাই। ব্যোমকেশের সঙ্গে দেখা হইলে তাহাকেই না হয় আরেকবার মামার পিপুলের দোকানে পাঠাইয়া দিব। সে না জানি এখন কি করিতেছে। শুনছিলেন অচিন্ত কুমার সেনগুপ্তের গল্প রুদ্রের আবির্ভাব। আবার ফিরব নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন। নমস্কার।